যে 12 তারিখের পরে 13 তারিখ থেকে নাকি বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই। এই নির্বাচনও কাউকে জিতিয়ে আনার একটি প্রচ্ছন্ন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনটা হয়েই যাচ্ছে, কিন্তু নির্বাচনটা কি আওয়ামী লীগের চেয়ে ভালো হচ্ছে কিনা এইটা এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা নির্বাচন আওয়ামী লীগ পক্ষ নিত, সেটা কি পক্ষ? শুধু নিজের মার্কার পক্ষ। তারপর হচ্ছে নিজের মার্কা যারা পায় নাই তাদেরকে একটা মার্কা ডিস্ট্রিবিউট করে দিয়ে আবার তাদের পক্ষও নিত, যে কারণে স্বতন্ত্র প্রার্থী জেতার পরে আওয়ামী লীগের এমপিরা গিয়ে আনন্দ করে। নিজের প্রার্থী হেরে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী গিয়ে আনন্দ করে। এমনকি আমাদের এখানকার বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এখন অনেক বিপ্লবী, এরাও গিয়ে তখন আনন্দ করেছে যে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। মজার ব্যাপার কি জানেন? ওই স্বতন্ত্র প্রার্থী এখন জেলে, আওয়ামী লীগকে হারিয়ে দেওয়ার পরেও উনি জেলে। এবং এটার কারণ কিন্তু ওইটাই যে আওয়ামী লীগ তার বিজয় নাচানাচি করেছে। এখন যে নির্বাচনটা হচ্ছে সামনে, এই নির্বাচনটা কেন আসলে ঐতিহাসিক হচ্ছে না বা হবে না, এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একজন প্রার্থী মৃত্যুবরণ করেছেন সন্ত্রাসের কারণে। কিন্তু কার্যকরভাবে সন্ত্রাস রোধ বা নিরাপত্তা বিধানের জন্য যে পরিমাণ আগ্রহ সরকারের দেখানো উচিত ছিল, সরকার সেটা এখনো দেখান নাই। দ্বিতীয় হচ্ছে, এই নির্বাচনের আগে যখন এই নির্বাচন বিষয়ক কথাবার্তা হচ্ছে, একটি দলকে তাদের ইচ্ছা মতো প্রতীক বানিয়ে সেটা বরাদ্দ করে দেওয়া হয়েছে। তারা যেভাবে চেয়েছে সেইভাবে একটা প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে। এত প্রতীক থাকার পরেও তাদের পছন্দ না, সেই জন্য তারা ওই প্রতীক নেয় নাই। যেমন ধরেন, আপনি এটা করতে পারেন, কিন্তু আপনি একটা বড় স্টোরে গেলেন, সেখানে শাড়ি পছন্দ না, আপনি জামদানি যে বানায় তাকে ডেকে এনে বললেন আমার ডিজাইনে জামদানি বানায় দেন। তো এটা তো করা হয়েছে, নির্বাচন কমিশন করেছে। এই কারণেও এই নির্বাচনে একটা পক্ষপাত দেখা গিয়েছে। মানে আপনি বলছেন যে কাস্টমাইজ করা হয়েছে, অবশ্যই এটা তো প্রমাণ আছে। তারপরে কি করা হয়েছে নির্বাচনে? তারপরে এই নির্বাচনে যেটা করা হয়েছে সেটি হচ্ছে, এই নির্বাচনে প্রার্থী বিভিন্ন যারা দল রয়েছেন সেই দলগুলি তাদের মতো নির্বাচন করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তত একটি দলের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা অনেকে জিতবে, জিতে তারা সংসদে যাবে এবং তারপরে তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হবে। মন্ত্রী তো যে জিতবে সেই তো হবেই, আলাদা করে এটা বলতে হলো কেন? এইখানেও একটা বিষয় এসেছে যে কারো প্রতি স্নেহ বেশি, সেটা বয়সের কারণে হোক আর যে কোনো কারণেই হোক। তারপরে এই নির্বাচনে আর কি সমস্যা দেখা দিয়েছে? এখানে দ্বৈত নাগরিকত্বের ইস্যুকে খুবই হালকাভাবে হ্যান্ডেল করা হয়েছে। এইখানে ঋণ খেলাপের ইস্যুকেও খুবই হালকাভাবে হ্যান্ডেল করা হয়েছে। এবং এই ঋণ খেলাপের ইস্যু হ্যান্ডেল করতে গিয়ে এনসিপির একজন প্রার্থীর বিপরীত প্রার্থী যিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। এবং পোস্টাল ব্যালট তৈরি করা হয়েছে, সেই পোস্টাল ব্যালটে অনেক প্রার্থী যারা স্থগিত হয়ে গিয়েছিলেন তারা তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন কোর্টে গিয়ে, কিন্তু পোস্টাল ব্যালটের অন্তত 4.5 লক্ষ ভোট তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার আগেই কাস্টিং হয়ে গিয়েছে। তাইলে ওই যে 4.5 লক্ষ ভোটের মধ্যে যদি প্রার্থিতা ফেরত পাওয়া প্রার্থীরা থাকেন, যখন ভোটার ভোট দিয়েছে তখন কিন্তু জানে যে ওই প্রার্থী নাই, কিন্তু যখন ভোট দেওয়া হয়ে গিয়েছে তখন কোর্ট থেকে তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। তাহলে এই পোস্টাল ব্যালট এইভাবে বিতর্কিত হলো। আবার কিভাবে হলো? কিছু বিশেষ রাজনৈতিক দলের প্রবাসী নেতাদের ঘরের মধ্যে 200, 300, 500 করে এই পোস্টাল ব্যালট আবিষ্কৃত হলো, সেটা দিয়েও বিতর্কিত হলো। তাহলে এই নির্বাচনটা ঐতিহাসিক কিভাবে হবে? এইটা ঐতিহাসিক হতে পারে এইভাবে যে এই নির্বাচনে অনেক কিছুই হয়েছে যা আগে বাংলাদেশ দেখেনি, এইভাবে ঐতিহাসিক হতে পারে। কিন্তু যদি আপনি নিরপেক্ষতা কিংবা যদি আপনি এই নির্বাচনের প্রসেসের যে শুদ্ধতা এটা নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন এত হয়েছিল, এত প্রার্থীদের প্রার্থিতা বা মনোনয়ন বাতিল হয়েছিল, অর্থাৎ গ্রহণ করা হয় নাই। অ্যাপিলে এসে দেখা গেল প্রায় 75 থেকে 80% তারা আবার ফেরত পেয়ে গেলেন। তার মানে মনোনয়ন বাছাইয়ের সময়ও এক ধরনের ইনকম্পিটেন্সি ছিল, যারা বাছাই করছিল তারা ঠিক মতো বাছাই করতে পারে নাই বলে আপিলে এসে সব ফেরত পাওয়া গেছে। এবং একজন ব্যারিস্টার তো বলেছেনই যে তিনি 70টার বেশি কেস করেছেন এখানে, প্রায় সবগুলি সাকসেসফুল হয়েছে। তাহলে আপনি দেখেন মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে এক ধরনের ইনকম্পিটেন্সি ছিল। এবং সবশেষে আমি যদি এইভাবে আসি, এইখানে নির্বাচন সংক্রান্ত যে প্রসেস বা নির্বাচন সংক্রান্ত টাকা পয়সা সময় এগুলোর ব্যাপারে দাবি দেওয়া বলেন আর ব্যাখ্যা বলেন সব দেবে নির্বাচন কমিশন। কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে এই নির্বাচনে ভোট গুনতে বেশি সময় লাগবে। এই নির্বাচনে ভোট গুনতে কেন বেশি সময় লাগবে, কি কারণে বেশি সময় দরকার হবে, অথবা এই সময় কমানোর জন্য কি করা হচ্ছে, এই ব্যাপারে কিন্তু
কোনো ব্যাখ্যা নাই, বলা হয়েছে বেশি সময় লাগবে, এবং এমন একটা সময় বলা হয়েছে যেটা অস্বাভাবিক। এটা লাগার কোনো কারণ নাই, কারণ আমরা দেখেছি যে 12-14টা প্রতীক নিয়েও ভোটের রেজাল্ট আমরা একদিনের মধ্যে পেয়েছি। সেখানে এখন অধিকাংশ জায়গাতে 6 জন 7 জন 8 জন প্রার্থী, এর বেশি নাই। আর গণভোটের হ্যাঁ না তো শুধু ইয়েস অ্যান্ড নো, এটা গোনার জন্য কিন্তু অনেক লোকের প্রয়োজন হয় না। আমি হিসাব করে দেখেছি যে মিনিটে যদি একজন ব্যক্তি 5টা ভোটও গোনে, 6 জন লোককে নিয়োগ দিলে পরে এইটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে গুনে ফেলা সম্ভব প্রত্যেক কেন্দ্রে। ঐকিক নিয়ম, খুব সহজ। তাহলে এই সব অদ্ভুত বক্তব্য, অদ্ভুত কাজকর্ম, অদ্ভুত সিলেক্টিভ টেন্ডেন্সি, অদ্ভুত অনুবাদ, অদ্ভুত ইশতেহার, এই সব কিছু মিলে আমরা যেটা লক্ষ্য করছি যে নির্বাচন হচ্ছে, কিন্তু এই নির্বাচনেও কাউকে জিতিয়ে আনার একটি প্রচ্ছন্ন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, জি এবং এই যে জিতিয়ে আনার প্রচ্ছন্ন চেষ্টাটাই নির্বাচনকে বিতর্কিত করে। আপনারা কি জানেন যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাগুলো 2000-2500 হামলা হয়েছে এবং হত্যাকাণ্ড হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, প্রতিনিয়ত বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গত 18 মাসে এগুলো কী হলো? আবার বলে কি মঠ মন্দির কেন্দ্রিক যেগুলো ঘটনা সেগুলো সাম্প্রদায়িক, অন্য যে ঘটনা ঘটেছে এগুলো সাম্প্রদায়িক নয়, এই ধরনের কথা ওই প্রেস উইং থেকে বলা হচ্ছে। অস্বাভাবিক ব্যাপার, তারা কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। এবং এই যে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ছাড়া, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাহলে উন্নতি যেহেতু হয়েছে, তাহলে এত হানাহানি, এত সহিংসতা চারিদিকে কেন? এটা ওনার মন গড়া কথা, আমরা তো দেখি না, বাস্তবে তো সেটা দেখি না। এবং এই যে নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তো তারা কোনো থামাতে পারছে না। তার মানে কি, তারা চাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটুক। নির্বাচনটাকে নিয়ে তারা ছেলেগেলা করতেছে কেন? এটা তো সঠিক হচ্ছে না। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, জনগণের এই ভোটে যেন তারা নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই আমি মনে করি। সুতরাং এখানে শুধু প্রশাসনের উপর নির্ভর করলে হবে না, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তারা যৌথভাবে এই কাজের মাঠে ময়দানে তারা নেমেছে। অতীতের মতো যদি নির্ভূমিকা পালন করা হবে না। হাসিনার সময় তো দেখেছি সেনাবাহিনী নামাইছে, বিজিবি নামাইছে, ইত্যাদি ইত্যাদি, তাই না, র্যাব নামাইছে। কিন্তু তারা তো সকলেই দলদাস হয়ে কাজ করেছে। সরকার যা চাইতো, শেখ হাসিনা যা চাইতো সেটা করেছে। আমরা চাই না যে এটা এই তাদের নিরপেক্ষতা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হোক। আমরা আশাবাদী হইতে চাই যে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা লাগবে। সবাই মিলে আমরা একটা নির্বাচনটাকে যেন তুলতে পারি সুন্দরভাবে। একটি দল তো হুমকি দিয়েছে, জানেন, যে 12 তারিখের পরে 13 তারিখ থেকে নাকি বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। এই যে যাদের নিয়ে আলাপ করলাম, তারা 11 দলীয় জোটের নেতারা বলতেছে আর কি, জি, এই কথাগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, কি বুঝাতে চাচ্ছে তারা?